আচ্ছা, এইটা তোমাদের পারা উচিত। দেখো, 5টি সমমানের রোধ আর চিত্রের ন্যায় সংযুক্ত আছে। এটা করেছ? এটা করিয়েছিলাম, দেখবে তোমাদের বইয়ে। এটা বলেছিলাম না, এই যে ধরে নাও, আহ, এই এই রোধটাকে, এই দুটো রোধকে টেনে একটু এই দিক দিয়ে করে নাও, এইদিকে, এদিকে করে নাও। তাহলে এইটাকে এবারে মুছে দিতে পারবে। এটাকে যদি মুছে দাও, তাহলেই sorry, একটু মুছে দাও, মুছে দিলেই হয়ে যাবে। তাহলে এবারে বুঝতে পারবে এটা। এটা হচ্ছে মাঝের রোধটা, এটা তখন মাঝের রোধ হয়ে যাচ্ছে, এটা তোমার এ বিন্দু হয়ে যাচ্ছে। এটা যাই হোক, এটা যদি সি বিন্দু হয়, ডি বিন্দু, এটা ই বিন্দু, বি আর ই বিন্দু একই এদিকটা। তাহলে দেখো ওয়েস্টার্ন ব্রিজ হয়ে যাচ্ছে, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। তাহলে এই রোধটা থাকা না থাকা সমান। তাহলে এরা দুজন শ্রেণী সমবায়ে, আর এরা দুজন শ্রেণী সমবায়। আর প্লাস আর, টু আর, মানে উপরেরটা হচ্ছে টু আর নিচেরটা হচ্ছে টু আর। ঠিক আছে, তাহলে টু আর ইন্টু টু আর বাই টু আর ইন্টু এই টু আর প্লাস টু আর, মানে ফোর আর। তাহলে এখানে একটা আর, এইটা আর কেটে গেল, এটা এটা আর হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা দেখো, অপশন বি। এটা হয়েছে মানসী? ষোলোটা। মিটার ব্রিজ তোমাদের হয়নি? আগে আগের দিন তোমাদের কালকে কি পড়ালাম, মিটার ব্রিজ পর্যন্ত যায়নি? ও আচ্ছা, মিটার ব্রিজ আজকে যেটা বললাম এটা বুঝতে পারলে না, যেটা আমি আজকে করালাম, পি বাই কিউ সমান আর বাই এস। ওই 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 ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করবো আর কি। যে ধরো এই যে অঙ্কটা, এটা যে করেছি, দেখিয়ে দিচ্ছি আর একবার দেখো। এই যে মিটার ব্রিজটা, এইটি হচ্ছে মিটার ব্রিজ। তোমরা হয়তো স্কুলে প্র্যাকটিক্যাল ল্যাবে দেখে থাকবে। মিটার ব্রিজ আর বাম ভাগ, এটাকে বাম ভাগ বলা হয়, বাম দিকের ভাগ, আর এটা হচ্ছে ডান দিকের ভাগ। এই ডান ভাগ, এখানে তোমার অজানা রোধটা থাকে, এস হচ্ছে অজানা রোধ, এটা হচ্ছে রোধ বাক্স, জানা রোধ থাকে। আর এইখানে মাঝখানে একটা 1 মিটার দৈর্ঘ্য বা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার থাকে, যার এ প্রান্ত থেকে জকি, একটা জকি বলতে ট্যাপিং কি থাকে। তোমরা যদি প্র্যাকটিক্যাল ল্যাবে দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তবুও আমি একটু তোমাদের ছবিটা দেখিয়ে দিই অরিজিনাল মিটার ব্রিজের। এখানটায় দেখতে পেয়ে যাবে। এইটা হচ্ছে তার ডায়াগ্রাম। তোমরা হয়তো এরকমটা প্র্যাকটিক্যাল খাতায় আঁকবে আর কি। এটা হচ্ছে তার ডায়াগ্রাম, যেমনটা আমি আঁকলাম। এটা হচ্ছে তোমার অজানা রোধ হয় এক্সট্রা, আর এইটা রোধ বাক্স। আর এই যে বললাম 1 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত স্কেল আঁকা থাকবে, তার মাঝেই তারটা থাকবে। ঠিক আছে, নর্মাল এইটা হয় তোমার মিটার ব্রিজ। এবারে এইটার
প্র্যাকটিক্যাল যে সেটআপটা সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেটআপ। এই ছবিটা এবারে দেখতে পাচ্ছ কি কি জিনিসটা? এই যে মাঝখানের যে তারটা থাকে, এই তারটা, এইখানে তারটা হচ্ছে তোমার আম, এক এক 1 মিটার দৈর্ঘ্যের। আর এইটি হচ্ছে তোমার জকি, মানে যেটা যেটা কালো রঙের যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জকি। অ্যাকচুয়ালি এটা পেনের মতন ধরে ঠেকানো হচ্ছে, আর কোনো ক্ষেত্রে এটা হচ্ছে তোমার তারের উপরেই বসানো থাকে, স্ট্যাপিং কের মতন টিপে দিতে হয়। বুঝতে পারলে? এরকম একটা বিষয়। আর এটা ব্যাটারি, এটা গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটার আর ওই জকির সঙ্গে তারটা যোগ করা আছে যে এইটা আর এইটা। আর এটা হচ্ছে রোধ বাক্স। হুম, এইখানে তোমার ছবিটা একটু উল্টো করা আছে। এই যে দেখো, আননোন রেজিস্ট্যান্স বলছে, আননোন রেজিস্ট্যান্স বাম দিকের ফাঁকে আছে এখানটায়, আর ডান দিকে আছে নোন রেজিস্ট্যান্স। যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বক্স, এই রেজিস্ট্যান্স বক্সটা হচ্ছে নোন রেজিস্ট্যান্স। প্র্যাকটিক্যালি এটা একটু উল্টো দিকে হয়। বাম দিকে সাধারণভাবে তোমাদের বইও আছে দেখবে, বাম দিকে থাকে রেজিস্ট্যান্স বক্স আর ডান দিকে হচ্ছে আননোন রেজিস্ট্যান্সটা থাকে। ঠিক আছে? এইটাকে দিয়ে এবারে তোমার ক্যালকুলেশনটা যেটা বললাম, পি বাই কিউ সমান আর বাই এস, এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে এবারে এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে, এবারে অঙ্কটা একটু দেখো। এ বলছে চিত্রে প্রতিমিত অবস্থায় মিটার ব্রিজ দেখানো হয়েছে, যার নিষ্পন্ন বিন্দু অবস্থার শর্তটা পি বাই কিউ সমান L1/L2। এখানে দেখো পি কিউটা হচ্ছে আর এস যেটা আমরা বলছিলাম, সেটাকে এখানে পি কিউ বলছে। এই যে এইটা, এটা হচ্ছে পি। পি মানে তুমি যেটা আর পড়ছিলে বাম দিকে যে রোধটা আছে, আর কিউ হচ্ছে যেটা হচ্ছে এস পড়ছিলে, অজানা রোধ। আর এখানে যেটা এল সেটা হচ্ছে পি, আর যেটা L2 সেটা হচ্ছে কিউ। ছবিটার সঙ্গে তুলনা করতে পারলে যেটা বললাম? হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে এবারে আমরা যেমনটা জানি, পি বাই কিউ, পি বাই কিউ ইকাল টু আর বাই এস, এটা আমরা জানি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে পি এর পরিবর্তে কাকে বললাম? তাহলে এটা লিখবে L1, তাহলে এটা L1, আর কিউ এর জায়গায় লিখবে L2, আর এর জায়গায় লিখবে পি, আর এস এর জায়গায় লিখবে কিউ, যেটা তোমার এখানে লিখে দিয়েছে। তাহলে ব্রিজটি নিষ্পন্দ অবস্থার শর্ত কি হবে? তাহলে নিষ্পন্দ অবস্থার শর্ত এইটাই হবে, পি বাই কিউ সমান L1/L2। সরি, এইটা হচ্ছে অপশান সি এরটা। বুঝতে পারলে কিনা বলো? নিস্পন্দ অবস্থা বলতে? হ্যাঁ, নিস্পন্দ অবস্থা, ঠিক। নিস্পন্দ অবস্থা বলতে এই যে আমরা এখানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না, অর্থাৎ আমরা যে এই মিটার ব্রিজে, হুইস্টন ব্রিজের যে ছবিটা এঁকেছিলাম, এখানে হুইস্টন ব্রিজের ছবিটা আছে, এটা এখানে নেই। হুইস্টন ব্রিজের ছবিটা একটু আগে যেটা এঁকেছিলাম, যেটা তোমাদের দেওয়া ছিল, এই যে এইখানে তোমার ব্যাটারি যোগ করা হয়েছে এই জায়গায়।
আর এটি হচ্ছে গ্যালভানোমিটার। এইটা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা এস। নর্মালি এটি হচ্ছে ওয়েস্টার্ন ব্রিজ। তো এখানে এর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে, যেমনটা এক্ষুনি অঙ্কটা করছিলাম। এইখানে তুমি বিভবটা মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে এখানে পি এবং কিউকে এমনভাবে অ্যাডজাস্ট করা হবে, মানে এইখানে পি কিউ এর ভ্যালুটাই তো পরিবর্তন করা যায়, এখানে আর এবং এস এটার ভ্যালু কোনো পরিবর্তন করা যাবে না। আর এবং এস এরা হচ্ছে ফিক্সড। তাহলে এই ব্রাঞ্চে এইটার মধ্য দিয়ে যখন প্রবাহ যাবে, এই দুজনের রোধটা কনস্ট্যান্ট। এবার এখানে পি এবং কিউকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে করে এই বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব সমান হয়ে যায়। তো যদি সমান হয়ে যায় তখন এর মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না, তখন গ্যালভানোমিটারে কোনো কাঁটার বিক্ষেপ হবে না। এইটাকেই বলা হয় নিস্পন্দ অবস্থা। বুঝতে পারলে নিস্পন্দ অবস্থাটা কি? তাহলে এখানে বি বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব এটা সমান হয়ে যাবে, এটিকে নিস্পন্দ অবস্থা বলা হয়। তাহলে সেইটি তোমাকে এই মিটার ব্রিজের এখানে বিভিন্ন জায়গায় তারের ওই যে জকিটাকে ঠেকিয়ে ঠেকিয়ে দেখতে হবে যে কোন জায়গায় এটা নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই নিস্পন্দ বিন্দু যেখানে পাবে, এখানে যেটা বলেছে নিস্পন্দ বিন্দু যেখানে পাওয়া যাবে তখন গ্যালোমিটার কোনো কাঁটার বিক্ষেপ ঘটবে না, তখনই তোমার এই ফর্মুলাটি মেনে চলবে, পি বাই কিউ সমান আর বাই এস হবে। তাহলেই তোমার এই ইকুয়েশনটিকে স্যাটিসফাই করবে, অর্থাৎ অপশান সি এরটা তখন হবে। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো 17টা। 17টা এটাও তোমাদের ক্লাস 10-এর একটি ফর্মুলাকে কাজে লাগিয়ে করব। হয়তো ক্লাস 10-এ এরকম ধরনের অঙ্ক করনি, কিন্তু ফর্মুলাটা ছিল। যদিও তোমাদের আছে, এটা আধ ঘন্টার ক্লাস করলেই হয়ে যাবে। এখানে যেটা বলছিলাম যে প্রদত্ত চিত্রে বর্তনীতে 9 ওহম রোধটির ব্যয়িত ক্ষমতা 36 ওয়াট। তাহলে 9 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? তাহলে এর যে ব্যয়িত ক্ষমতা সেটা 36 ওয়াট বলেছে, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? তাহলে খুব ইজি, তোমরা যে ফর্মুলাটা জানো, ক্ষমতা পি সমান একটা হয় আই স্কোয়ার আর, আর একটা হয় ভি স্কোয়ার বাই আর, আর একটা হয় আই ইন্টু ভি। এই তিনটে ফর্মুলা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, মনে করে দেখো। কোনো তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে যখন প্রবাহ যাবে, এই প্রবাহর যাওয়ার জন্য তিনটে ক্ষমতার রাশিমালা তিনটে হয়, আই স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর, আর আই ভি। তাহলে এখানে দেখো তোমার ক্ষমতাটা কত সেটা দেওয়া আছে, আর রোধটা দেওয়া আছে, বিভব প্রভেদ জানতে চেয়েছে। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে খুব সহজেই দেখো অঙ্কটা পেয়ে যাব। তাহলে এখানে তোমার ভি স্কোয়ার ইকাল টু পি ইন্টু আর, অর্থাৎ পি সমান রুট ওভার পি, পি এর জায়গায় তুমি বসাবে 36 আর এটা বসাবে 9, তার মানে হয়ে যাবে এটা 6 ইন্টু 3 মানে 18 ভোল্ট। কি হলো? অপশান নেই। অপশান নেই মানে তোমার এখানে কিছু ভুল আছে। কোনোটিই নয়। ওটাই হবে। মানে এখানে কিছু একটা কোশ্চেনে ভুল দেওয়া হয়ে গেছে আর কি, এটা মনে হয় দুটোই 9 ওহম হবে না। ঠিক আছে, হয়তো কোষ্ঠীর দুই প্রান্তের বিভব প্রভেদ এরকম কিছু জানতে চেয়েছে নাকি। যাই হোক, এই প্রসেসে এই অঙ্কটা হওয়া উচিত আর কি। আচ্ছা, এইটা কি কেউ করেছো 18টা? যদিও এখনো পড়ানো হয়নি, পোটেনশিওমিটারে আছে।
আচ্ছা এটা থাক, পুরো থিওরিটা বলা যাবে না। তোমার 19-এরটা দেখো, 99 ওহম রোধ বিশিষ্ট এটা পারা উচিত। 19-এরটা ওই আইজি সমান ওই ফর্মুলা ধরে করেছে তাই তো, মূল প্রবাহ ইন্টু অপরের রোধ বাই দুজনের রোধের সমষ্টি, সি প্লাস এস, ক্যালকুলেটরের মধ্যে দিয়ে প্রবাহ হবে। ঠিক আছে, আর 20টা এটা কি কি নিয়মে করেছো? অ্যাকচুয়ালি এইটা হয়, এটা তোমাদেরকে বলেছিলাম, মানে এসি প্রবাহের ক্ষেত্রে তোমার আই স্কোয়ার আর টি, এটা ইকাল টু ডিসি প্রবাহের ক্ষেত্রেও আই স্কোয়ার আর টি। এই ফল, হ্যাঁ দুটো দুটো ক্ষেত্রে তাপটা উৎপন্ন তাপটা একই হবে, ঠিক বলেছো। তাহলে এইটা হচ্ছে তোমার যদি ডিসি হয়, আর এটা তখন আরএমএস হবে, আরএমএস। আর টি বাদ হয়ে গেল, অর্থাৎ আই আরএমএস এটা ইকাল টু আইডিসি। ঠিক আছে, তাহলে এখানে তোমার ডিসি প্রবাহটা জানতে চেয়েছে, যে পরিমাণ সমপ্রবাহের প্রয়োজন। তাহলে আরএমএস সমান কত? I0/√2, I0/√2 ইকাল টু আইডিসি। তাহলে এখানে I0-র ভ্যালু কত? 1.41, মানে আইডিসি সমান 1 হচ্ছে, 1 অ্যাম্পিয়ার। এটা করেছো? একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। ডেফিনেশন দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র ই এবং বিভবের মধ্যে সম্পর্ক, ঠিক আছে এটা। এরপরে যেটা বলছে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব সমান হলে তাকে সমবিভব তল বলা হয়। কোশ্চেন কি? ও আচ্ছা, এখানে আছে, বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ পথ নিরপেক্ষতা নির্দেশ করে। এটা কি করেছো? তড়িৎ বল সংরক্ষী বল, তড়িৎ বল অসংরক্ষী বল, তড়িৎ ক্ষেত্রে বদ্ধ পথ সমাকলের মান 0। হ্যাঁ, অপশন এ এবং সি এটা ঠিক হবে। তড়িৎ বল সংরক্ষী বল আর তড়িৎ ক্ষেত্রে বদ্ধ পথে পথ সমাকলের মান 0 হয়, ঠিক। তাহলে অপশন ডি এরটাই হচ্ছে। আর এটাও সহজ, ধারক ধারকত্বের অঙ্ক। 5 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন 64টি জলকণা, জলকণাটির বিভব কত? করেছো এটা? 80 ভোল্ট হচ্ছে। তাহলে এটা ভি সমান কিউ বাই আর, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। যারা করনি বলে দিচ্ছি, এখানে কিউ এর ভ্যালু এটা হবে 64 কিউ, আর আরটা হবে 64টি জলকণা তো। তাহলে 64 ইন্টু, ও সরি এটা নয়, এখানে বড় আর সমান 4/3 পাই বড় আর কিউ ইকাল টু 64 ইন্টু 4/3 পাই ছোট আর কিউ, অর্থাৎ বড় আর সমান 4 ইন্টু ছোট আর। এখানে তোমার 4 ইন্টু ছোট আর, তাহলে এটা 16 ইন্টু ভি 5 ভোল্ট, 5 580, ঠিক আছে, 80 ভোল্ট। আর এটা তো আজকেই করলাম। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের ক্ষেত্রে, তড়িৎ বিভব বলেছে, বিভব কত হবে? এটা দ্বিমেরু বলেছে, দ্বিমেরুর জন্য কিন্তু হবে এটা ভি ভ্যারিসেস 1/r²। মানে সাধারণভাবে তোমরা যেটা বিন্দু আধানের জন্য করেছিলে, ভি সমান 1/4πε0 কিউ বাই আর হয়, তখন আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, কিন্তু এটা দ্বিমেরু হলে
ভি স্কোয়ার আর স্কোয়ারের সঙ্গে হবে। 24-এরটাও পেরেছো নিশ্চয়ই। এটা তোমরা যেটা বের করবে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিজেড, এটা প্রথমে বের করবে। ডিভি বাই ডিএক্স বের করবে অ্যাট দ্য পয়েন্ট 2, 1, 0 এই বিন্দুতে বের করবে। এটা হয়ে যাবে ইএক্স, মাইনাস সাইন দিয়ে দিতে হবে মাইনাস যদি বের করো, বা ডিভি বাই ডিএক্স বের করে নেবে অ্যাট দ্য পয়েন্ট, এটা ডিভি বাই ডিওয়াই বের করবে, ডিভি বাই ডিজেড বের করবে, দিয়ে ই সমান √অফ এক্স স্কোয়ার প্লাস ইউআই স্কোয়ার প্লাস ই জেড তার স্কোয়ার, তার মানে মাইনাস ডিভি বাই ডিএক্স তার হোল স্কোয়ার। এখানে যে ডিভি বাই ডিএক্স বের করলে এটার ভ্যালু এখানে বস করাবে, তাহলে এটা চলে আসবে। যাই হোক, এটা এই মেথডে তোমরা করবে, বইয়েও করে দিয়েছিলাম, উদাহরণে আছে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কতটা বেরোলো, কত হলো বললে? 9 জুল পার তড়িৎ প্রাবল্য নিউটন পার কুলম। দেখো এখানে দুটো 9 দেওয়া আছে, মানে এখানে অঙ্কগুলো একটু কনসাসলি, হ্যাঁ এইখানে দেখো ভ্যালু তোমার 9 বেরিয়ে গেল। সাধারণভাবে আমরা যেটা করি 9 উত্তর এসে গেল, আমরা হচ্ছে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাস প্রথমেই তোমার 9 চোখে পড়ে গেল, তুমি দিয়ে দিলে, কিন্তু এখানেও একটা 9 আছে, হয়তো খেয়াল করলে না, ঠিক আছে। এবারে এই জায়গায় নিউটন পার কুলম উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যখন এইটাতে যদি জুল পার কুলমে দাগ দিয়ে দাও, এখানে শুধু ইউনিটটার জন্য এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। দুটোর ভ্যালু একই, এরকম এমসিকিউ আমি ফার্স্ট টাইম দেখছি, যেখানে এককটার উপর বেস করে অঙ্কটা দিয়েছে। অঙ্ক করলে ভ্যালুটা বেরোলো, কিন্তু এককটার জন্য এখানে ভুল হয়ে যাবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র সমবিবাহু তল, এটা সবাই জানো, 90 ডিগ্রি। আর 11 এই দুইটা যেটা বলেছে, কিউ আধান ভি বেগে সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে গতিশীল হলে আর ক্রিয়াশীল বল এটা এফ সমান কিউ ভি বি, এটা তো লরেন্স বল বলে, এটা আমরা জানি। এই বলের অভিমুখে ভি এবং বি যে তলে অবস্থিত তার সঙ্গে লম্ব বরাবর হয়, তার সঙ্গে লম্ব বরাবর। আচ্ছা, ঠিক আছে, লরেন্স বল হলো কার্যহীন বল, ঠিকই আছে। তাহলে এবারে কোশ্চেন করেছে, কোনো আহিতকণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল হলে কি হবে? চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হলে সমবেগে গতিশীল হবে, স্থির থাকবে, বৃত্তাকার পথে গতিশীল হবে, কুণ্ডলী পথে গতিশীল হবে। কি করেছ? স্থির থাকবে। এখানে গতিশীল হলে বলেছে, কোনটি গতিশীল, তাহলে গতিশীল যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি যদি এফ সমান কিউ ভি ভি ক্রস বি করো, তাহলে এটা এফ সমান কিউ ভি বি সাইন থিটা, অর্থাৎ থিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে চৌম্বক বল ক্রিয়াশীল হবে না। হ্যাঁ, চৌম্বক বল ক্রিয়াশীল হচ্ছে না, তাই তো। চৌম্বক বল যদি ক্রিয়াশীল না হয়, কোনো বল যদি ক্রিয়াশীল না হয়, তাহলে সে সমবেগে গতিশীল হবে না। তার উপর তো কোনো বল ক্রিয়াশীল নয়, সে তো গতিশীল ছিল বলে দিয়েছে। যদি বলতো কণাটি স্থির ছিল, তাহলে তুমি তখন স্থির থাকবে এটা বলতে, কিন্তু সমান্তরালে গতিশীল আছে। তোমরা যেমনটা নিউটনের গতিসূত্রে পড়েছো, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে, তাহলে তো গতিশীল আছে, তাহলে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই তো এ সমবেগেই গতিশীল হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সূক্ষ্ম কোণে যদি গতিশীল হয়, তার মানে এখানে তোমরা যেমনটা বললে যে যদি আহিত কণা এইদিকে গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্র যদি তার সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয়, তখন চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে এরকম বৃত্তাকার পথে আবর্তন করবে, কিন্তু চৌম্বক ক্ষেত্র এইদিকে আহিত কণাটা মানে কি বলবো, সূক্ষ্ম কোণে এরকম ভাবে গতিশীল হচ্ছে বিবেগে, তখন কি হবে, সে বৃত্তাকার পথে তো আবর্তন করবেই,
বৃত্তাকার পথে তো আবর্তন করবেই, তার সঙ্গে সঙ্গে কি হবে জানো তো, এরকম ভাবে চৌম্বক ক্ষেত্র বরাবর সে গতিশীল হবে, এরকম ভাবে। এটাকে হেলিক্যাল মোশন বলা হয়। হ্যাঁ, এখানে যেটা বাংলায় দেওয়া আছে, কুণ্ডলাকার পথে গতিশীল হবে, অপশান ডি এরটা হবে এটা। সূক্ষ্ম কোণে যদি গতিশীল হয়, এটা যদি লম্বভাবে গতিশীল হয় তখন কিন্তু বৃত্তাকার হতো, অপশান সি এরটা, যদি লম্বভাবে হতো। কিন্তু যেহেতু এখানে সূক্ষ্ম কোণে, মানে এরকম একটা কোণ করে চুম্বক ক্ষেত্রের সঙ্গে এরকম কোণ করে গতিশীল হচ্ছে, তখন তার দুটো কম্পোনেন্ট ভেঙে যায়, একটা এই দিকে হয়ে যায় ভি সাইন থিটা, আর এই বরাবর হয়ে যায় ভি কস থিটা। এই ভি কস থিটার জন্য কি হবে, ভি সাইন থিটার জন্য বৃত্তাকার পথে ঘুরবে, আর ভি কস থিটার জন্য সে চুম্বক ক্ষেত্র বরাবর সরে যেতে থাকবে। এটা আছে দেখবে তোমাদের, হয় ইনফোপিডিয়া, না হলে ফ্যাক্ট ফাইন্ডার বলে, এটা লরেন্স বল যেখানে পড়েছো ওই জায়গাটাতেই পাবে। না, স্থূলকোণ হলে এটা ঠিক হবে না, কারণ এটা তখন আর কাজ করবে না। কারণ তখন একটা কম্পোনেন্ট, মানে স্থূলকোণ মানে তখন 90 ডিগ্রি থেকে বেশি এই দিকে হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে আয়তকণাটার উপর ক্রিয়াশীল বলটা, মানে এখানে ভি সাইন থিটার জন্য সে বৃত্তাকার পথে ঘুরবে ঠিকই, কিন্তু চৌম্বক ক্ষেত্রের বিপরীত অভিমুখে এটা আসতে পারবে না। বুঝতে পারলে? মানে এইখানে ঘটনা যেটা ঘটবে, ত্রিকোণে যদি হয় চৌম্বক ক্ষেত্রের বিপরীতে, এটা তো ভাবিনি। যদি এইদিকে হয়, এদিকেও তোমার কম্পোনেন্ট এইটা হবে, কম্পোনেন্টটা হচ্ছে এটা। এটা মনে হয় হবে না, বুঝলে? কারণ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যখন কোণটা ধরবো, এই কোণটা তো ধরা যাবে না, এই কোণটা ধরতে হবে। তাহলে এই কোণটা যদি ধরা হয়, এর লম্ব উপাংশটা তো তুমি পাবে না তো চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব উপাংশ পাবে না, বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। মানে এই দিকে তোমার ব্যাপারটা বুঝো, এইদিকে চৌম্বক ক্ষেত্র, আর এই দিকে তোমার ভি আয়তকণাটা। তাহলে এর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব যে হয় সেটা তুমি তো আর পাবে না। তখন এই কম্পোনেন্ট আর এই দিকের কম্পোনেন্ট যে হবে, এই কোণটা তো তোমার 90 + থিটা হচ্ছে। হয় কস উপাংশ আসবে, কস 90 + থিটা, মানে নেগেটিভ হবে আর কি। আচ্ছা, বিষয়টা ভেবে রাখবো আমি। এখানে ঠিক আমি ডিসিশন দিতে পারলাম না, এখানে মাইনাস একটা এসে যাচ্ছে, কস কম্পোনেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা দেখবো পরের দিন। তাহলে এটার ক্ষেত্রে তোমার সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণা লম্বভাবে প্রবেশ করলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ তোমরা যে ফর্মুলাটা পড়েছো সাইক্লোট্রন কম্পাঙ্ক, আর সমান কি ছিল, হ্যাঁ, mv/qb, এটা ফর্মুলা। তাহলে কণাটির বেগের ব্যস্তানুপাতিক, কণাটির আপেক্ষিক আধানের সমানুপাতিক আপেক্ষিক আধান q/m হয়। এটা হচ্ছে না, কণাটির আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতিক, হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক, এইটাই হবে আপেক্ষিক আধান। এটা তোমরা জেনে রাখবে, আপেক্ষিক আধান এটা হচ্ছে q/m, q/m, এখানে m/q আছে, q/m, এই রাশিমালাটা মনে রাখবে, আপেক্ষিক আধান তার ফর্মুলা। মানে এটা যদি নাও যদি জানতে, যেগুলো জানো সেগুলো থেকেও বলতে পারবে। দেখো, কণাটির বেগের
ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে বেগের সমানুপাতিক আছে, তার মানে এটা হচ্ছে না। কণাটির আপেক্ষিক আধানের আপেক্ষিক আধানটা জানতেই হবে তোমার, নাহলে এই দুটো জায়গায় কনফিউশন হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক হচ্ছে, এই দুটো হচ্ছে না। আর আপেক্ষিক আধানটা তোমাকে মনে রাখতেই হবে, Q/m এটা হয়। নেক্সট, এখানে অবিলম্ব তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র বি তে আহিত কণা লম্বভাবে প্রবেশ করলে যে শর্তে কণাটি কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে গতিশীল হয়, মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যদি গতিশীল হয় তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, কোন কন্ডিশনে এটা হয় মনে পড়ছে? হ্যাঁ, তড়িৎ বল আর চৌম্বক বল সমান হয়, QVB = QE এটা হতে হয়। তার মানে কিউ কিউ কেটে গেল, VB = E, তাহলে এই সমীকরণটা E = VB, মানে অপশন সি এরটা হচ্ছে এইটা। ঠিক, নিচের কোন কণাটির উপর চুম্বক বলের কোনো প্রভাব থাকে না? কোনটার উপর থাকবে না? নিউট্রন কণা। সহজ। বাম স্তম্ভ ডান স্তম্ভ বলেছে, এলসিআর বর্তনী, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 400 ওহম, এল সমান দেওয়া আছে 100 মিলি হেনরি, মিলি হেনরি মানে 0.1 হেনরি, এটা হয়ে গেল। সি সমান দেওয়া আছে মাইক্রোফ্যারাড, 10⁻⁻6 ফ্যারাড। এই সংযোগে 25 sin 2000t মানে ওমেগা সমান দেওয়া আছে 2000t। ঠিক আছে, পরিবর্তিত ভোল্টেজ উৎসের সঙ্গে যোগ করা হলো, তাহলে এখান থেকে কি বের করবে? I0, এই ভোল্টেজটা দেওয়া আছে V0 সমান 25 ভোল্ট। এলসিআর বর্তনী কার্যকর রোধকে বর্তনীর প্রতিঘাত বলে। ঠিক আছে, বিভব তড়িৎ প্রবাহের মধ্যে ফাই দশা কোণে এগিয়ে থাকে, এখানে এগিয়ে আছে মানে ক্যাপাসিটিভ হবে, অর্থাৎ এখানে 1/ωc > হবে, তাই তো। পরিবর্তিত ভোল্টেজ উৎসের সঙ্গে কার্যকর বিভব তড়িৎ প্রবাহের থেকে, না এটা ভুল বললাম, বিভব তড়িৎ প্রবাহের থেকে ফাই দশা কোণে এগিয়ে থাকে। ঠিক আছে, তার মানে প্রমাত্রাটা পিছিয়ে থাকে, এটা এল সার্কিটই হবে, অর্থাৎ ω/L > 1/ωc এটা হবে। তাহলে একটি একটি করে বের করতে হবে। ওহম এককে বর্তনীর প্রতিঘাত, তাহলে বর্তনীর প্রতিঘাত জেড সমান, যে ফর্মুলা তোমরা জানো, R² + ω/L - 1/ωc তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা তোমরা জানো। তাহলে এখানে আর এর ভ্যালু বসাবে, ω/L সববারই মান দেওয়া আছে, এটা বসিয়ে দিবে, তাহলে জেডের ভ্যালু পেয়ে যাবে। আমি আর করছি না, তোমরা করবে ক্যালকুলেশনটা যারা করনি। তড়িৎ প্রবাহের শীর্ষ মান, তড়িৎ প্রবাহের শীর্ষ মান মানে তুমি I0 সমান, এটা যেটা বের করলে V0 বাই জেড, 25/z, যে জেডটা বের করবে সেটা এখানে পোস্ট করা হবে, অ্যাম্পিয়ার এককে আছে। ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের মধ্যে দশা পার্থক্য ডিগ্রিতে চেয়েছে, ডিগ্রিতে, তাহলে দেখো ভোল্টেজ প্রবাহমাত্রার মধ্যে দশা পার্থক্য, এটা tan phi সমান তোমরা যেটা জানো ω/L - 1/ωc/r, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, যেটা বেরোবে রেডিয়ানে বেরোবে, তাকে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে, মানে 180/π করবে। ঠিক আছে, তাহলে ডিগ্রিতে বেরোবে, এটা করবে। বর্তনীর ক্ষমতা গুণক, তাহলে ক্ষমতা গুণক মানে হচ্ছে cos phi, এটা সমান হচ্ছে R/z, তাহলে আর এর ভ্যালু তোমরা জানো, এখানে আর দেওয়া আছে, আর জেডটাও তুমি বের করলে, তাহলে এইটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। বর্তনীর মোট ব্যয়িত ক্ষমতা, মোট ব্যয়িত ক্ষমতা এটা হচ্ছে
IRMS ইন্টু ERMS ইন্টু কস ফাই, IRMS ইন্টু ERMS ইন্টু কস ফাই, ঠিক আছে? কস ফাই বের করলে এটা পুট করবে IRMS কত সেটা তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে, I0 জানা হয়ে গেছে মানে I0/√2, আর একই রকম ভাবে ERMS সমান E0/√2 দুটোই দেওয়া আছে, কস ফাইও তুমি পেয়ে গেলে, তাহলে বর্তনীর মোট ক্ষমতা বের করে নিতে পারবে। তাহলে এইখানে টোটাল ফর্মুলাটা আমি বলে দিলাম, এটা ধরে ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে? আর এটাও করেছিলে মানসী? হ্যাঁ, বের করেছিলাম। বেরিয়েছে উত্তরটা? হুম। তাহলে এটা দেখতে পাচ্ছ এসি বর্তনীর ক্ষেত্রে মানে শুধু ওই কয়েকটি ফর্মুলা এটি মুখস্থ রাখলেই কিন্তু তোমরা অঙ্কগুলো এখান থেকে ইজিলি করতে পারবে, খুব সহজ, ছোট ছোট কোশ্চেন থাকবে, ফর্মুলা পুট করলেই হবে। ঠিক আছে, আজকে আর আগাচ্ছি না, 3 নম্বর পেজ আর 4 নম্বর পেজটা পরের দিন করে নিয়ে আসবে তোমরা। হ্যাঁ, তো তোমাদের ব্যাচটাই বলেছিলাম না? হ্যাঁ, তোমাদেরই তো বললাম, 2টো পেজ করে নিয়ে আসবে।